দেখো, আজ আমরা এই ভিডিওতে এই ক্লাসে শুরু করব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাঁবাচক এবং নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। ঠিক আছে, এই হাঁবাচক এবং নাবাচক নিয়ে আমাদের আজকে এই ডিবি ভট্টাচার্যের বইয়ের এই ক্লাসটা শুরু হবে। পেজ নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছ 38। ঠিক আছে, এই 38 পেজ নাম্বার। এই পেজ নাম্বার তোমাদের যাদের যাদের বই আছে তো তোমরা সবাই বইটা খুলে দেখতে পারো। সেই বই থেকে এখানে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে, কীভাবে আমরা হাঁবাচক এবং নাবাচক বা অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সটা কীভাবে তৈরি করা যেতে পারে, কী কী নিয়ম এর জন্য প্রযোজ্য আছে, তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো এই দুটো সেন্টেন্স করবার আগে তো তোমাদের কিছু সাধারণ রুলস তোমরা জেনে রাখো, যেটা এখানে করা হয়েছে। দেখো, ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো। যেমন ধরো এখানে করা হয়েছে যে বাক্যের ধরন কীরকম কী বাক্য। দেখো, বাংলাতে যখন আমরা কোনো বাক্য লিখি তখন আমরা এইভাবে লিখি যে আমি ভাত খাই। ঠিক আছে, এরকম তো বাক্য লিখি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমি হচ্ছে কর্তা, আর ভাত হচ্ছে কর্ম, আর খাই হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তো বাংলার স্ট্রাকচারটা কিন্তু এইভাবে হয়, আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, আমি স্কুলে যাই, আমি বাজারে যাই। ঠিক আছে, এইরকমভাবে আমরা বাংলাতে লিখি সেন্টেন্স। কিন্তু যখন আমরা ইংরেজিতে লিখি সেই একই সেন্টেন্স কিংবা যে কোনো সেন্টেন্স, তখন কিন্তু স্ট্রাকচারটা ঠিক বাংলার থেকে অন্যরকম হয়। দেখো, এখানে ইংরেজিতে কী হবে এই সেন্টেন্সটাই, তাহলে আমি ভাত খাই ইংরেজিতে হচ্ছে আই ইট রাইস। ঠিক আছে, তাহলে আই ইট রাইস এক্ষেত্রে স্ট্রাকচারটি কীরকম করে হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট যাকে বলা হয়, কর্তা তাকে বলা হয়। তাহলে সাবজেক্ট একই থাকলো। আচ্ছা, ইটটা হচ্ছে ভার্ব যা ক্রিয়াতা। ঠিক আছে, তাহলে ইটটা হচ্ছে মাঝখানে থাকছে, আর রাইসটা হচ্ছে ও মানে হচ্ছে অবজেক্ট মানে কর্ম। ঠিক আছে, তাহলে এস মানে কর্তা, ভি মানে হচ্ছে ক্রিয়া, আর ও মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে বাংলার স্ট্রাকচার এবং ইংরেজি স্ট্রাকচার কিন্তু একই রকম নয়। তাহলে বাংলাতে হচ্ছে প্রথমে কর্তা, তারপরে হচ্ছে কর্ম, তারপরে হচ্ছে ক্রিয়া, আবার ইংরেজিতে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, এখানে যেটা বললাম সেটা এখানে লেখা হয়েছে যে বাংলা বাক্যতে কর্ম বা অবজেক্টটি ক্রিয়া বা ভার্বের আগে বসে। ঠিক আছে, বাংলা বাক্যতে। আর ইংরেজিতে কিন্তু অবজেক্টটি ভার্বের পরে বসে। অবজেক্ট হচ্ছে এটা ভার্বের পরে বসছে, কিন্তু এখানে কর্মটা হচ্ছে বা অবজেক্টটা হচ্ছে ভার্বের আগে বসে। এটা হচ্ছে খাইটা হচ্ছে ভার্ব, তার আগে বসছে বাংলাতে, আর ইংরেজিতে হচ্ছে ভার্বের পরে বসছে। রাইসটা হচ্ছে কর্ম। ঠিক আছে, দেখো এবারে নেগেটিভ সেন্টেন্স যখন তৈরি করছি, নাবাচক বাক্য তৈরি করতে হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মানে সাধারণ যে বাক্যগুলো বলছি আর কি। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট লিখতে হবে। ঠিক আছে, বাকি ক্ষেত্রে ডু নট লিখতে হবে। আচ্ছা, তার মানে কোন কন্ডিশনে আমরা ডাজ নট বা ডু নট লিখবো? ডাজ নটটা তখনই লিখবো যখনই আমাদের সাবজেক্টটা, অর্থাৎ এখানে যেরকম সাবজেক্ট হচ্ছে এই যে আই আছে, এটাকে সাবজেক্ট বলা হয় বা কর্তা বলা হয়, যখন সেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকবে। এই কন্ডিশনে যখন থাকবে তখন কিন্তু আমরা তো নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক লিখতে হবে। নাবাচক মানে তো একটা নট অবশ্যই আসবে। ঠিক আছে, তো সেই নট লেখার আগে কিন্তু আমরা যখনই সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকে তখনই কিন্তু আমরা ডাজ লিখে দেবো। যদি সেই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও থার্ড পারসন যদি না হয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা ডাজ লিখবো না, তখন কিন্তু আমরা ডু লিখবো। ঠিক আছে, ডু নট লিখবো। তাহলে শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে যখন সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বা হাবাচক সেন্টেন্সে থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বারে মূল ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। ঠিক আছে, তাহলে তোমরা এই রুলসটাকে কিন্তু ভালো করে ফলো করবে। তাহলে কী হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু সেই হাবাচক বাক্যটি কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে মূল ভার্ব। ঠিক আছে, মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে এইটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, আই ইট রাইস, তাহলে ইটটা হচ্ছে মূল ভার্ব। এই সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে কিন্তু এইটা শুধু ইট না হয় ইটস হতো। ঠিক আছে, তাহলে এস কিংবা ইয়েস যোগ হতো। তাই এখানে বলা হচ্ছে এস বা ইয়েস যোগ হয়। কিন্তু সেটি নেগেটিভ করতে হলে প্রয়োজন অনুযায়ী ডাজ নট বা ডু নট লিখতে হবে, কিন্তু সেক্ষেত্রে মূল ভার্বটির সাথে এস বা ইয়েস উঠে যাবে। ঠিক আছে, যদি আমরা নেগেটিভ বাক্য লিখি তাহলে সেই যে মূল ভার্বের সঙ্গে যে এস বা ইয়েস যোগ করেছিলাম তখন তার আগে একটা ডু নট বা ডাজ নট আসবে। তো যদি ডাজ নট চলে আসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী, তখন কিন্তু মূল ভার্বের সঙ্গে যে এস বা ইয়েস ছিল, যেহেতু ডাজ নটটা আমরা আগে করে ফেললাম, তাহলে এখানকার থেকে কিন্তু এস বাই এস উঠে যাবে, তখন এটা কিন্তু মূল ভার্ব আকারেই বসে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। না বুঝতে পারলে তোমরা কিন্তু কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে আমি তার উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবারে চলো বইতে দেখি যে কী ধরনের বাক্য ওখানে করানো হয়েছে। দেখো, তো
তো এখানে বাক্যটা করার আগে এখানে যে নোটটা দেওয়া হয়েছে, নোটটাকে তোমরা ভালো করে পড়ো। বলছে বাংলায় কর্মটি, কর্ম, ঠিক আছে, কর্ম তো আগে কাকে বলে বুঝতে পারলে, অবজেক্ট বলা হয় কর্মকে। সুইটস, ম্যাঙ্গোস, রাইস, র্যাট, ফুটবল, দ্য গীতা প্রভৃতি ক্রিয়ার আগে বসে, কিন্তু ইংরেজিতে কর্মটি সচরাচর ভার্বের পরেই থাকে, যেটা আগে বললাম। তাহলে বাংলায় যখন আমরা বাক্য লিখবো তখন এইগুলো কিন্তু, এই যে এগুলো যে কর্ম দিয়েছে এগুলো কিন্তু ক্রিয়ার আগে, ক্রিয়া মানে ভার্বের আগে বসে, আবার ইংরেজিতে কিন্তু এই কর্মটি বা অবজেক্টটি ভার্বের পরে বসে, সেইটা আমি আগেই বলা হয়েছে। এখানে দেখো সেন্টেন্সগুলো দেখো, বিড়ালেরা অন্ধকারে দেখতে পায়, তাহলে বিড়ালেরা ক্যাটস, তাহলে থার্ড পার্সন কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়। সিঙ্গুলার মানে একটাকে সিঙ্গুলার বোঝায়, একের বেশিকে প্লুরাল বোঝায়, ঠিক আছে। তাহলে এটা ক্যাটস সি ইন দ্য ডার্ক, সি মানে দেখে, ইন দ্য ডার্ক মানে হচ্ছে অন্ধকারে। খ্যাঁকশিয়ালেরা গর্তে বাস করে, তাহলে ফক্সেস লিভ ইন দ্য হোলস, ঠিক আছে। তারা সকালে স্নান করে, দে বেথ ইন দ্য মর্নিং, তাহলে দে মানে তারা, বেথ মানে স্নান করে, ইন দ্য মর্নিং। এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো যেগুলো দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এই যে বাংলা যেগুলো দেওয়া আছে তোমরা খাতা তুলে নাও, তুলে নিয়ে কিন্তু নিজের মতন করে ট্রান্সলেশন করার চেষ্টা করো, সাথে সাথে তারপরে তোমরা ভিডিওতে এসে মিলিয়ে নিও। এতে তোমাদের হবে কি, এতে তোমাদের কিন্তু ট্রান্সলেশনের ভিত শক্ত হবে, তোমরা পরবর্তীকালে রাইটিং স্কিল লিখতে খুব সহজেই ভালোভাবে পারবে, ঠিক আছে। দেখো, তারা আমাদের সাহায্য করে, তারা ইংরেজি কোনটা, দে, সাহায্য করে ইংরেজি হচ্ছে হেল্প, আমাদের মনে হচ্ছে আস, তাহলে দে হেল্প আস, ঠিক আছে। দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। গরু ঘাস খায়, কাউস ইট গ্রাস, শিশুরা আম পছন্দ করে, চিলড্রেন লাইক ম্যাঙ্গোস, ঠিক আছে। চিলড্রেন আছে মানে কি, ম্যাঙ্গোস হয়েছে এখানে, এটা চিলড্রেনটা হচ্ছে প্লুরাল নাম্বার, অনেক শিশুকে বোঝাচ্ছে, তাই এখানে ম্যাঙ্গোস, অনেক শিশু তো আর একটা আমকে পছন্দ করতে পারে না, তাই না, তাহলে এখানে ম্যাঙ্গোস ইয়েস হয়ে গেছে। তারপরে হিন্দুরা গীতা পড়ে, দ্য হিন্দুস রিড দ্য গীতা, ঠিক আছে। খ্রিস্টানরা বাইবেল পড়ে, দ্য খ্রিস্টানস রিড দ্য বাইবেল। তাই তুমি প্রবন্ধ লেখো, ইউ রাইট এজিস, ঠিক আছে। তিনি তা জানেন, হি নোস দ্যাট, নো মানে জানা, ঠিক আছে। গরু দুধ দেয়, কাউস গিভ মিল্ক। আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো ভালো করে বুঝতে পারছো। তোমরা যারা সেন্টেন্সগুলো দেখে তুলে নিতে চাও, তোমরা ভালো করে ভিডিওটিকে পজ করে ভালো করে সবাই সেন্টেন্সগুলোকে তুলে নাও, ঠিক আছে। এগুলোকে তোমার প্র্যাকটিস করবে, তাতে খুব উপকার হবে, ঠিক আছে। এবার দেখো, যেটা এতক্ষণ দেখলে তো তার ছকটা এইভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। তো প্রথমে বলা হয়েছে সাবজেক্ট, দেখো এখানে সাবজেক্টের ঘর, এটা হচ্ছে মেন ভার্বের ঘর, এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্টের ঘর, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসছে, তা এখানে একটা সেন্টেন্স, এগুলো সব সেন্টেন্স, ঠিক আছে। দ্য হিন্দুস রিড দ্য গীতা, হি ওয়ান্টস এ বুক, মাইস ফিয়ার ক্যাটস, বার্ডস বিল্ড নেস্ট ইন দ্য ট্রিস। তাহলে বলা হয়েছে প্রথমে সাবজেক্ট বসে প্রথমে, এরপরে মূল ভার্ব, এই যে মূল ভার্ব, এবং শেষে অবজেক্ট এবং অন্যান্য পরিপূরক শব্দসমূহ। তাহলে এই যে এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে। কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের সঙ্গে এক্সট্রা কিছু শব্দকে বলা হয় কমপ্লিমেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, বেশিরভাগ সেন্টেন্স কিন্তু এরকম করেই গঠন করা হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। এবার দেখো নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নাবাচক বাক্য। তো আমরা আগেই দেখলাম যে ডু নট বা ডাজ নট আমরা লাগাবো নেগেটিভ সেন্টেন্স যখন আমরা তৈরি করব, তাই তো। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, কয়েকটা উদাহরণ দেখো, এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, ইন্ট্রোডাকশন অফ অক্সিলারি ডু, তাহলে এখানে ডু ভার্বটা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। দেখো, হরি আমাকে ভালোবাসে না, তাহলে হরি ডাজ নট লাভ মি। এই দুটো বাক্যর মধ্যে দেখো, আমি আসি না, আই ডু নট কাম। দেখো এখানে হচ্ছে হরিটা হচ্ছে সাবজেক্ট, এখানে আইটা সাবজেক্ট, কিন্তু এখানে ডাজ নট লাগানো হয়েছে, এখানে ডু নট লাগানো হয়েছে। কারণ কি, কারণটা হচ্ছে এই যে আগেই বলা হলো যে এই যে হরিটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার সুবাদে এখানে কিন্তু ডাজ করা হয়েছে, ঠিক আছে। আর যেহেতু এই যে আইটা হচ্ছে থার্ড পার্সন নয়, কিন্তু সিঙ্গুলার নাম্বার হলেও থার্ড পার্সন যেহেতু নয়, তাই এখানে ডু করা হয়েছে। তার জন্য পার্থক্য হচ্ছে এটা, হরি ডাজ নট লাভ মি হয়েছে, আর এখানে আই ডু নট কাম হয়েছে, ঠিক আছে। আবার দেখো, রাম ডাজ নট গো টু স্কুল, ইউ ডু নট গো, তুমি যাও না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, আমরা মাংস খাই না, তাহলে উই ডু নট ইট মিট, তাহলে উই মানে আমরা, এটা হচ্ছে থার্ড পার্সনও নয় এবং সিঙ্গুলার নাম্বারও নয়, তাই এখানে ডু নট হয়েছে, তাহলে উই ডু নট ইট মিট। সে জোরে হাঁটে না, হি ডাজ নট ওয়াক ফাস্ট, ওয়াক মানে হাঁটা, ফাস্ট মানে তাড়াতাড়ি বা জোরে, ঠিক আছে। তাহলে সে ফল ভালোবাসে না, হি ডাজ নট লাইক ফ্রুটস, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কাজটা তাড়াতাড়ি করো না, ডু নট ডু দ্য জব ইন এ হারি মানে হয়েছে তাড়াতাড়ি, ঠিক আছে। এবার দেখো নোটে কি বলা হয়েছে, যে আসি, যাও, যাই, করি, করো ইত্যাদি ক্রিয়ার সঙ্গে না শব্দটি যুক্ত থাকলে সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার
সিঙ্গুলারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ নট এবং অন্যত্র ডু নট বসিয়ে তারপরে মূল ভার্বটিকে বসাতে হয়, যেটা আমি খাতাতে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করেছি আগে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব টু বি ছাড়া অন্যান্য সকল ভার্ব দিয়ে নাবাচক বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে গেলে এই সাহায্যকারী ডু ভার্বটি ব্যবহার করতে হয়। তাহলে টু বি ভার্ব তো আগে পড়েছো তোমরা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে সেইগুলো ছাড়া যদি অন্য কোনো শব্দ ভার্ব দিয়ে আমরা নাবাচক বা বাচক গঠন করি তখন কিন্তু আমরা ডু ভার্ব ব্যবহার করব। এগুলো কি থেকে কিন্তু কোনোটাই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেই কিন্তু, ঠিক আছে? ওই বি ভার্ব কিন্তু নেই। তো বি ভার্বও নেই, হ্যাভ ভার্বও নেই, যার কারণে এখানে ডু ভার্ব দিয়ে নাবাচক বাক্যটা করা হয়েছে, ঠিক আছে? আবার 2 নম্বর পয়েন্ট কি বলছে, ডু নট বা ডাজ নটের ডু ভার্বটিকে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব ক্রিয়া বলা হয়। তোমরা আগেই জেনেছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টের ক্ষেত্রে বাক্য গঠনের সময় ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এখন দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মূল ক্রিয়ার সঙ্গে যুক্ত হবার কথা যে এস বাই এস, তা কিন্তু যুক্ত হয়েছে, কিন্তু ডু এই অক্সিলারি ভার্বটির সঙ্গে এবং মূল ভার্বটির কোনো বদল হয়নি। একটু আগে বলা হলো, এই যে অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে রাধা ডাজ নট লাইক সুইটস, তাহলে লাইকটা হচ্ছে মূল ভার্ব, যেহেতু এখানে রাধাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ করা হয়েছে, তাহলে কিন্তু এখানে লাইকের জায়গায় কিন্তু এস লাগানো হয়নি। যদি ডাজ নট না করতাম তাহলে হতো কি, রাধা লাইকস সুইটস, ঠিক আছে? যেহেতু নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে, দুবার ডাজ লাগাবো আমরা, তাই এখানে ডাজ লাগানোর ফলে কিন্তু এখানে লাইক্সের জায়গায় লাইক করা হয়েছে, এই ইএসটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে, তাই এখানে বলা হয়েছে। দেখো, হি ডু নট গোজ না লিখে লেখা হয় হি ডাজ নট গো, গোটা হচ্ছে মূল ভার্ব, এখানে কিন্তু গোজ লেখা হয়নি, এই ইএসটা কিন্তু ডাজের জায়গায় চলে এসছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে ছকের সাহায্যে দেওয়া হয়েছে, দেখো যে সাবজেক্ট ডু নট বা ডাজ নট, মেন ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট প্রথমে বসছে, তারপরে হচ্ছে ডু নট বা ডাজ নট বসছে, ঠিক আছে? এই যেটা ডু নট ডাজ নট, তারপরে মূল ভার্ব বসছে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসছে। আশা করি তোমরা আজকের ভিডিওতে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সটা কীভাবে গঠন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপরে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করব, এরপরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থাকো। ভিডিওটা কেমন লাগছে, এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কতটা উপকৃত হচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? দিলে আমি বুঝতে পারবো যে তোমাদের আর কী দরকার বা তোমাদের কতটা সুবিধা আমি করতে পারছি, ঠিক আছে? তো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। নতুন যারা চ্যানেল দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, যাতে ভবিষ্যতে গ্রামারের একদম গোড়া থেকে পুরো আপার লেভেল পর্যন্ত শিখতে পারো, ঠিক আছে? তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অনেক তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।